ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেয়ার ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। পরে উপদেষ্টা জানান, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিজয় দিবস উদযাপন নিয়ে অস্থিরতার কোনো শঙ্কা নেই। গত বছরের চেয়ে এবার আয়োজনের মাত্রা বেশি হবে। কর্মসূচিতেও কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব আয়োজন হয়েছে এবারও সেভাবেই হবে। তবে গত বছরের মতো এবারও কোনো প্যারেড হবে না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। থ্যাংক ইউ। ভোরের কাগজের অনলাইন এডিটর ও একটি জনসংযোগ প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান সোহেল জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। অভিযোগের বিষয়টি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। এর সাথে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে একটি ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, যা সকলের দৃষ্টিগোচর হয়েছে। এর নিন্দা জানায় মন্ত্রণালয়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারেধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেওয়ার এই যে ঘটনা, যদিও পরে জিজ্ঞাসাবাদ হিসেবে ব্যাখ্যা দেয়া হয়েছে, এটা কি সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পদ্ধতিগত ঘাটতির ইঙ্গিত দেয়? ঘটনাটা তো আমি এইমাত্র আপনার মুখেই প্রথম শুনলাম। আমি এখন কাজে ব্যস্ত আছি। তবে এভাবে উঠিয়ে নিয়ে যাওয়া, যদি সেটা গভীর রাতে হয়েছে কিনা বা কখনো মানে সবকিছু আইন মানে আমরা যেটা চেষ্টা করছি যে মানে আইনের আওতায় সবকিছুই হওয়া উচিত। কোনো কিছুই তাড়াহুড়া করে বা যার ইচ্ছা মতো কোনো কিছু করা হওয়া উচিত নয়, যেটা অতীতে হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের যে যতটুকু আরোপিত দায়িত্ব তার থেকে অতি উৎসাহে হয়তো বেশি কাজ করছে, মানে নীতি বহির্ভূত কাজ করছে। আমি এইটা সম্বন্ধে জানি না সম্পূর্ণ, সুতরাং এই ব্যাপারে আমি ঠিক বিস্তারিত বলতে পারবো না। জি, আরেকটি বিষয় যে এই যে সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ, এ ধরনের তথ্যগত বিশৃঙ্খলা ও বিভ্রান্তি কি সরকারি নীতিমালার স্বচ্ছতা এবং গণমাধ্যম ও রাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা, সামগ্রিকভাবে যদি আপনি বলেন? আসলে হয়েছে কি, আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো এখন এত বেশি অ্যাক্টিভ যে যে কোনো সময় এইসব অপপ্রচার হচ্ছে এবং অপপ্রচারে মানুষকে নানানভাবে জড়িয়ে বিব্রত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তার প্রতি হুমকির সৃষ্টি করা হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের সব পক্ষেরই এখন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আমাদের এবং যারা নীতি বহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনতে হবে, সাথে শাস্তির ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের আসলে এখানে হচ্ছে না। তো এই রায় রায় ঘোষণা শুধুমাত্র মৃত্যুদণ্ড বা কারাদণ্ডই তো নয়। আমরা দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি এবং সেটা একজন সাধারণ জনগণের প্রতি যেমন প্রযোজ্য, ঠিক একইভাবে যারা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীগুলো আছে তাদের প্রতিটি সদস্যের উপরে প্রযোজ্য। সুতরাং আমরা যে কেউ এই ধরনের আইন বহির্ভূত কাজ করা উচিত নয়। এবং যেটা আপনি বললেন, আমি ঠিক জানি না যে প্রধান উপদেষ্টার কি
সাথে জড়িয়ে কিছু, তার অফিসের সাথে জড়িয়ে কিছু করা হচ্ছে কিনা। তবে এই ধরনের অপচেষ্টা আমাদের বিরত থাকতে হবে, এইটুকু আমি বলতে পারি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটছে বা প্রভাব বিস্তারের জন্য যে প্রভাব বিস্তারের জের ধরে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? যে এই পরিবর্তিত 5 আগস্টের পরের যে এখনকার যে পরিস্থিতি, 5 আগস্টের পূর্বের কথা আসলে মনে করিয়ে দেয় কিনা, একই প্যাটার্ন আবার চলে এলো কিনা? না, সে একই প্যাটার্ন না হলেও যেমন আপনার পুলিশের তরফ থেকেও যা দেখা গেছে যে মাসে ধরেন শুধুমাত্র ঢাকা শহরে 40টার মতো মানে গড়ে খুন হচ্ছে। সুতরাং দেশ জুড়ে তো অনেক বেশি এসব হত্যাকাণ্ড বা অগ্নিসংযোগ। আমাদের গতকালকে যেটা দেখলাম যে প্রাক্তন রাষ্ট্রপতির আব্দুল হামিদের গ্রামের বাড়িতে আক্রমণ হলো, লুটপাট হয়েছে। এগুলো কোনোটাই কিন্তু দেশের ভাবমূর্তির জন্য আহ না, ভাবমূর্তিকে উজ্জ্বল করবে না। আমরা মনে রাখতে হবে যা কিছু আমরা করছি সারা বিশ্ব কিন্তু এগুলো দেখছে, এবং বাংলাদেশকে সেই বিশ্বমানের তারা তুলনা করছে। সুতরাং আমরা কোনো কিছুই এমন কিছু করব না। তার ধরেন আপনার 32 নম্বরে এক্সকেভেটর নিয়ে গিয়ে আবার একটা ভাঙচুরের চেষ্টা হলো, সারাদিন ধরে নাটক হলো, মানুষের কষ্ট হলো, রাস্তা বন্ধ হয়ে থাকলো। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে, এবং আমাদের সাধারণ নাগরিকের জীবনযাত্রার উপরে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, বিরূপ প্রভাব না পড়ে, সেগুলো তো দেখতেই হবে, এবং সেটাই সরকারের দায়িত্ব। সরকার বিশেষ করে আমাদের দেখেন অর্থনীতি এখন একটা বিরাট সমস্যার সম্মুখীন, এবং আমরা ইনভেস্টমেন্ট বলছি যে দেশের বিদেশ থেকে ইনভেস্টমেন্ট চাচ্ছি, কিন্তু দেশে এই ধরনের পরিস্থিতি, অরাজক পরিস্থিতি হলে তো ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট কেন, দেশীয়রাও আমরা ইনভেস্ট করতে চাইবে না। জি, বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। আমি আরেকটু জানতে চাই যে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না ঘটে, সেই জন্য মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থাই বলুন বা প্রশাসনের মধ্যে যে সমন্বয়, যোগাযোগ এবং দায়বদ্ধতা, সেটি কিভাবে নিশ্চিত করা যায় এখন আপনি কি মনে করেন? না, ধরেন 5ই আগস্টের ঘটনার পরে তো একটা বিরাট ধাক্কা এসেছে প্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে। এই যে ধরেন সামরিক বাহিনী আজকে প্রায় 1.5 বছর ধরে রাস্তায় পুলিশের মতো কাজ করছে, দিস আর নট এক্সপেক্টেড। অনেক আগেই তাদের চলে আসা উচিত ছিল। সেনাবাহিনীর উচিত ছিল সেনার এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে তারা সেনা নিবাসের অভ্যন্তরে চলে আসে, কিন্তু সেটা তো হচ্ছে না। তো আমরা কতক্ষণ এই ফায়ার ব্রিগেডের মতো ডিউটি করব যে যখন যেখানে পরিস্থিতি খারাপ হবে আমরা যাব, যে এটা করবো? এগুলো সবাইকে মিলে চেষ্টা করতে হবে, এবং যেটা আমি বললাম যে শক্তভাবে, যেমন ধরো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিনই বলছেন আমরা শক্তভাবে এটা করব, শক্তভাবে দমন করবো, কিন্তু সেটা তো রিফ্লেকশন আমরা দেখছি না। আমরা আমাদের নাগরিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা তো থেকে তো বেরিয়ে আসতে হবে। আর শিক্ষাঙ্গনের কথাই ধরি, শিক্ষাঙ্গনে ছাত্রদের কাজ হচ্ছে তাদের শিক্ষা, ইউনো, যেসব প্রতিষ্ঠানে তারা তারা শিক্ষাতে মনোযোগ দিবে, কিন্তু তারা যদি প্রতিদিন রাস্তার উপরে এই ধরনের আন্দোলনে ব্যস্ত থাকে তাহলে শিক্ষার কি অবস্থায় পৌঁছবো আমরা, বলুন? জি, আমি এই মুহূর্তে একটা বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছি। তো এখানে তো অত্যন্ত সুন্দর পরিবেশে শিক্ষা হচ্ছে, কিন্তু দেশের যেগুলো প্রাইম ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোতে যদি অরাজক পরিস্থিতি বিরাজ করে তাহলে তো সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত একটা অমঙ্গলজনক নিদর্শন। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার রায়কে একটি বিশেষ মহল ভিন্ন খাতে পরিচালনা করতে চাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 17 বছরে 60 লাখ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে। বিএনপি চায় 24-এর অভ্যুত্থানের ফসল দেশের মানুষ যেন কাজে লাগাতে পারে। এখন যেই সংস্কারের কথা বলা হয় তা বিএনপি আরও 2-3 বছর আগেই শুরু করেছিল। এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি
যে মব ভায়োলেন্স চলছে, এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা মুখ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজনৈতিক দলের সাথে সংলাপের শুরুতে এসব কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। সংস্কার কমিশনের অনেক সুপারিশ এরই মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে সংলাপে যোগ দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। ইসির জবাবদিহি থাকতে হবে। সর্ষের মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখতে হবে। সরকারেও দলকানা লোক আছে দাবি করে তারা রক্ষক যেন ভক্ষক না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান। জুলাই সনদ ও গণভোট বিষয়ে ইসির পরিকল্পনা জানতে চায় দলগুলো। প্রবাসীরা কিভাবে গণভোট দেবে সেটি অস্পষ্ট বলে অভিযোগ করেন রাজনৈতিক নেতারা। দলগুলো কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে। আমলে আপনারা দয়া করে এরকম 2-3টা নির্বাচন দেখেছি কেয়ারটেকার আমলে, দলগুলো কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের ক্ষেত্রে। আমরা আশা করব আপনারা এখানে প্রত্যাশিত ভূমিকা রাখবেন। আরো জানাতে নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, একটু জানতে চাইবো যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় যেটি সিইসি বলেছেন, এর জবাবে রাজনৈতিক দলগুলো কি বললেন? তারা যেটি বলছে যে তারা অবশ্যই সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু নির্বাচন করার জন্য দল ও প্রার্থীর জন্য যে আচরণ বিধিমালা নির্বাচন কমিশন প্রস্তুত করেছে সেগুলোতে বেশ কিছু গলদ রয়েছে, যার কারণে আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষে পুরোপুরি আচরণ বিধি প্রতিপালন করা সম্ভব না। তাই সেসব সংশোধনের দাবি তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। যেমন রাজনৈতিক দলগুলো বলছে যে প্রচার প্রচারের ক্ষেত্রে হাট বাজারে না যাওয়ার একটি বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলছে যে বেশি সংখ্যক মানুষকে তার কাছে যদি তাদের পৌঁছাতে হয় তাদেরকে আসলে ঠিক এরকম জনবহুল জায়গাতেই যেতে হবে। এটি যেমন একটি উদাহরণ। নির্বাচন কমিশন নিয়ম করেছে, এবার পোস্টার নিষিদ্ধ করা হয়েছে, পিভিসি ব্যানারও নিষিদ্ধ করা হয়েছে, পরিবেশ বান্ধব উপকরণে পোস্টার ছাপাতে বলা হয়েছে। সেক্ষেত্রে কাপড় বা চটের বিষয়টি আসে, যেখানে পোস্টার ছাপাতে বলা হয়েছে। দলগুলো বলছে যে এই ধরনের উপকরণ ঠিক সেইভাবে সকলের কাছে অ্যাভেলেবেল না, এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তো সেটি আরও পাওয়া দুষ্কর। তাই এই নিয়মটিও পরিবর্তনের তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন গণভোটের কথা, বলেছেন যে গণভোট বিষয়ে এখন স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি দলগুলোকে, এবং যারা ভোটার তারাও জানেন না। এই বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে নির্বাচনের দিন গণভোট এবং সাধারণ নির্বাচন দুইটির জন্য যেন আলাদা বুথ করা হয় সেটিও বলা হয়েছে। নির্বাচন কমিশন আরও একটি নিয়ম করেছে আরপিওতে, সেটি হচ্ছে জোটবদ্ধ হলে কোনো দল, সেটি ছোট হোক বড় হোক, সকলকেই তাদের নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এই নিয়মটিও প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন। একটি বিষয়, এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হচ্ছে, এখানে 11টি আলোচ্য সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশন তাদের সাথে সংলাপ করছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছে নির্বাচন কমিশনের কাছে, এবং নির্বাচন কমিশন সেগুলো লিপিবদ্ধ করছে। তবে একটি বিষয় বলাই বাহুল্য, এই যে সংলাপ, এই সংলাপের আগেই কিন্তু নির্বাচন কমিশনের যে মূল আইন বিধি আছে যেগুলো দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে ইসি, সেসব কিন্তু সংশোধন হয়ে গিয়েছে। তাই জানতে চাই যে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে, যেমন রক্ষক যাতে ভক্ষক না হয়, এই ধরনের নিশ্চয়তা দিতে ইসি কি ধরনের মেকানিজম ঘোষণা করবে বা কোনো কিছু বলেছেন কিনা? নির্বাচন কমিশন যেটি বলছে যে মাঠে যে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করা গেলেই আসলে আইন শৃঙ্খলার অনেকটা সমাধান হবে, এবং তারা আরও যেটি বলছে যে এই অবৈধ অস্ত্রের পাশাপাশি নির্বাচন 100% সুষ্ঠু হবে যদি ভোটার উপস্থিতি হয় নির্বাচনের দিন এবং রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে। তাই এখানে অন্য কোনো বিষয় আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না নির্বাচন কমিশনের কাছে। যদিও
যদিও রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে এখনো প্রশাসনে বেশ দলীয়করণ চলছে এবং তাদের দ্বারাই নির্বাচন ম্যানিপুলেট হওয়ার একটি আশঙ্কা তারা করছেন এবং সেই আশঙ্কা তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। ইসি এর বিপরীতে আশ্বস্ত করে তারা বলেছেন তারা এখন পর্যন্ত ৮১% মতো যে লুট হওয়া অস্ত্র সেসবের তারা উদ্ধার করতে পেরেছেন এবং তাই আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে তাদের বিশ্বাস। যদিও রাজনৈতিক দলগুলো বলছে আইন শৃঙ্খলা ক্ষেত্রে একটি বড় ঝুঁকি থাকবে। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে ভোটারদের উপর আস্থা রাখতে চাচ্ছেন। তারা বলছেন যদি ব্যাপক ভোটার সমাগম ঘটে তাহলে নির্বাচন নষ্ট করার কোনো পরিকল্পনাও যদি কোনো পক্ষের থাকে সেটি ব্যর্থ হবে। তাই তারা রাজনৈতিক দল এবং ভোটারের উপরে আস্থা রাখতে চাইছেন। আজকে 13টি দলের সাথে সংলাপ চলছে। বিকেলের ভাগে 6টি দল এসেছে। এখানে বিএনপি আছে, গণপরিষদ আছে এবং নাগরিক ঐক্য আছে। সকালে এনসিপি জামায়াত ছিল। এই যে গুরুত্বপূর্ণ দল, এই অর্থে বলছি বর্তমান রাজনীতিতে বলা যায় অত্যন্ত অন্য দলের তুলনায় এই কয়েকটি দলই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনৈতিক মেরুকরণ জোট নিয়েও তারা আলোচনায় আছে। তাই তাদের সাথে আজকের সংলাপটি বেশ গুরুত্বপূর্ণ। মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তান সহ 24টি দেশের 311 জন তরুণ সামরিক কর্মকর্তা। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। এছাড়া শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান ডিএসসিএসসির সুনামের প্রশংসা করেন তিনি। পরে জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Continue to bring law and order with the support. দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা আশা করছি। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। Simple thing said, we are not going back to where we are coming from. শ্রম আইনের সংশোধন প্রত্যাখ্যান করে তা পরিবর্তনের দাবি জানিয়েছে পোশাক খাতের 3 সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তারা দাবি করেন টিসিসির সভায় নেওয়া সিদ্ধান্তের বাইরেও কিছু বিষয় অধ্যাদেশে যুক্ত করা হয়েছে। অধ্যাদেশ প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ধারা টিসিসির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী করার আহ্বান ব্যবসায়ীদের। অধ্যাদেশ অনুযায়ী কলকারখানায় ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করা যাবে। এই বিধান রেখে শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার। আগের আইনে কোনো প্রতিষ্ঠানের 20% শ্রমিকের সম্মতি ছাড়া ট্রেড ইউনিয়ন করা সম্ভব ছিল না। নতুন সংশোধনের ফলে সর্বনিম্ন 20 জন কর্মী থাকলেই সংগঠন গঠনের সুযোগ তৈরি হলো, যা ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করেছে বলে আশা করা হচ্ছে। এই জন্য আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্ট যারা বিদেশের কথায় উঠে বসে, আইএলওর কথায় উঠে বসে, আইএলওর কাছে নাকি খত দিয়েছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এইগুলি করেছে। 2024 সাল শেষে প্রায় 26,000 কোটি টাকা লোকসান করেছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ইউনিয়ন ব্যাংক। এতে বছর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে প্রায় 249 টাকা। ব্যাংকের আর্থিক প্রতিবেদন এসব তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী গেল বছর ঋণ বা বিনিয়োগের বিপরীতে ব্যাংকটি সুদ হিসেবে আয় করেছে 529 কোটি টাকা। তার বিপরীতে আমানতের সুদ বাবদ পরিশোধ করেছে 2118 কোটি টাকা। তাতে বছর শেষে ব্যাংকটির আয়ের চেয়ে আমানতের সুদ বাবদ ব্যয় 1590 কোটি টাকা বেশি ছিল। ফলে ব্যাংক ব্যবসার মূল আয় সুদ থেকে ব্যাংকটি মুনাফার চেয়ে বড় অঙ্কের লোকসান করেছে। এছাড়া গত বছর ব্যাংকটির পরিচালনা খরচ ছিল 396 কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক সহ শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কর অঞ্চলের উপকর কমিশনার সাজিদ খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা কর অঞ্চলের সার্কেল 1 কোম্পানিজে দায়িত্ব পালনের সময় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 2018-19 এবং 2019-20 কর বর্ষের আয়কর মামলায় বড় ধরনের অনিয়মে জড়িয়ে যান তিনি। অভিযোগ অনুযায়ী 2 কর বর্ষে প্রতিষ্ঠানটির উচ্ছে কর্তৃত কর যথাক্রমে 65 কোটি 41 লাখ টাকা এবং 85 কোটি 66 লাখ টাকা হলেও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি করদাতাকে ক্রেডিট হিসেবে প্রদান করেন। এছাড়া কোনো যাচাই বাছাই ছাড়াই 2 কর বর্ষে যথাক্রমে 3 কোটি 38 লাখ 19 হাজার টাকা এবং 25 কোটি 37 লাখ 20 হাজার টাকায় কর প্রত্যর্পণ তৈরি করেন। শাস্তিস্বরূপ তার বেতন গ্রেড 1 ধাপ কমানো হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারে টেকনাফ থেকে আবারও একটি ট্রলার সহ 6 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মাছ ধরে ফেরার পথে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছ থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ কায়ুকখালী ঘাট থেকে বেবি ঘাট সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, সাগরে মাছ শিকার শেষে মঙ্গলবার টেকনাফ ফিরছিলেন জেলেরা। সেন্ট মার্টিনে ছেড়া দ্বীপের কাছাকাছি এলে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলার সহ 6 জন মাঝিকে ধরে নিয়ে যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এর আগে গত বুধবার সেন্ট মার্টিনে দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া 2টি ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে যায় গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। দেশে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না দাম। লাভের আশায় এবছর অতিরিক্ত চাষের কারণেই এবার বাজার নিম্নমুখী। পাশাপাশি মৌসুমের শেষ দিকে এসেও বিপাকে মজুতদাররা। হাজার হাজার টন আলু হিমাগারে পড়ে থাকায় বিপাকে হিমাগার মালিকরাও। দেশে আলু উৎপাদনে এগিয়ে থাকা জেলাগুলোর একটি রংপুর। এবার জেলায় নতুন রেকর্ড হলেও চাষিদের মুখে নেই হাসি। উৎপাদন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। 2024-25 অর্থ বছরে প্রায় 54,000 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় 66,000 হেক্টরের বেশি জমিতে। উৎপাদন ছাড়াতে পারে 18 লাখ মেট্রিক টনেরও বেশি, যা আগের বছর ছিল 15,42,000 মেট্রিক টন। কৃষক ও ব্যবসায়ীরা জানান, নীলফামারী ও মুন্সিগঞ্জে মৌসুম জুড়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 12 থেকে 15 টাকা দরে। অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলে প্রতি কেজিতে খরচ গুনতে হচ্ছে 25 টাকা পর্যন্ত। এতে লাভের বদলে উল্টো লোকসান গুনতে হচ্ছে। এখন তো আলুর দাম একবারে নাই, বীজ আছে, জমি ফেলে থতে যাবে না, সেই সুবাদে লাগাইছে। এখন আল্লাহ যদি দেয় দাম হয় তাহলে আগামীতে লাগাবো, না হলে তো আলু বিদায় এই পর্যন্তই। আগামীতে 12টা এসের আলু আবাদ বিক্রি করা লাগছে, কিন্তু তাতে আমাদের বহুত টাকা ঘাটতি এসে গেছে ভাই। এদিকে ঠাকুরগাঁও ও রাজশাহীতে আলুর ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক শ্রমিক। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই বাজারে আসবে নতুন আলু। সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এই জাতের আলুর দাম। খেতে আলু লাগাই পুঁজি পায় না হারা জায়গা, এই কারণে অনেকেই অধিকাংশ লোকেই লাগাইব না আলু। খুব রিস্কের মধ্যে আলুটা লাগাচ্ছি এখন পরবর্তী। এখন আলুর অবস্থা খুবই খারাপ। কমবে, আবাদ কিছুটা কমবে, কিন্তু খুব একটা কমবে বলে মনে হয় না। যিনি স্টোরে আলু রাখছেন উনি যখন এই আলুটা বিক্রি করতে পারবেন না, তখন ওইটা কিন্তু নিয়ে এসে উনি আবার নিজের জমিতে রোপণ করবেন। আলু চাষে আগ্রহ ধরে রাখতে এবং লোকসান থেকে বাঁচাতে সরকারি সহায়তা ও রপ্তানির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান কৃষকের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।